হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই দেখা যায় মেইন হিরোইন নিংইউ নেশাগ্রস্ত হয়ে হিরো জিমের কাছে আসে। তখন জিম বলে, কি হয়েছে, তুমি ঠিক আছো? ডক্টর ডাকবো নাকি? নিংইউ বলে, আমার ডক্টরকে নয়, বরং তোমাকে প্রয়োজন। এরপর নিংইউ জিমকে টাচ করতে শুরু করে আর বলে, আমার সাথে ইন্টিমেট হয়ে যাও। জিম বলে, ঠিক আছে, কিন্তু ইন্টিমেট হওয়ার পর আমাকে বিয়ে করতে হবে। নিংইউ তার কথার উত্তর না দিয়ে তাকে কিস করতে শুরু করে আর তারা দুজনেই বেডে পড়ে যায় এবং ইন্টিমেট হয়ে যায়। নেক্সট সিনে জিম তার মাকে ফোন করে বলে, আমি নিংইউকে বিয়ে করতে চাই। জিমের মা বলে, তোমার মাথা ঠিক আছে? ও সম্পর্কে তোমার বোন হয়। জিম বলে, কিন্তু ওর সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই। জিমের মা বলে, ও তোমাকে ভাই হিসেবেই মানে। যখন ও জানতে পারবে তুমি ওর সাথে রাত কাটিয়েছ, তখন ও তোমাকে কখনোই ক্ষমা করবে না। জিম তখন ফোনটা কেটে দিয়ে ওখান থেকে চলে যায়। ঘুম থেকে উঠে নিংইউ তার সামনে লান নামের একটা মহিলাকে দেখতে পায়। লান বলে, এসব কিভাবে হলো? নিংইউ বলে, আমি জানি না, আমাকে কেউ ড্রাগস দিয়েছিল। খোঁজ নাও তো কে এটা করেছে। লান বলে, তুমি চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখছি। তুমি কি ওর মুখ দেখেছিলে? নিংউ বলে, না, তবে ওর পিঠে একটা কাটা দাগ ছিল। এরপর তার কাছে পুলিশ স্টেশন থেকে ফোন আসে। নিংউ জানতে পারে জিম কারোর সাথে মারামারি করেছে, তাই পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। নিংউ এটা শুনে দ্রুত ওখানে চলে যায় আর জিমকে ছাড়িয়ে নিয়ে বাসাতে আসে। নিংইউ জিমকে মেডিসিন দিলে জিম তার হাত ধরে বলে, তুমি লাগিয়ে দাও। নিংইউ বলে, নিজে লাগিয়ে নাও। জিম নিজে লাগানোর চেষ্টা করে কিন্তু তার ব্যথা করতে থাকে। এটা দেখে নিংইউ জিমের কাছে যায়। জিম বলে, আমি ঠিক আছি। নিংইউ বলে, তুমি মারামারি করেছো কেন? জিম বলে, ওরা আমাকে পাগল বলেছিল। নিংইউ বলে, ওষুধ খেয়ে নাও, কাল ডক্টরের কাছে নিয়ে যাব তোমাকে। কিছুক্ষণ পর ওয়াশরুমে গিয়ে জিম তার মুখ থেকে ওষুধটা ফেলে দেয়, অর্থাৎ নিংইউয়ের সামনে সে ওষুধ খাওয়ার অ্যাক্টিং করছিল। নেক্সট সিনে জিম একটা ছেলের সাথে দেখা করে। এখান থেকে আমরা জানতে পারি জিম তার বোন নিংইউয়ের সাথে দেখা করার জন্যই মারামারির মিথ্যা নাটক করেছিল। আসলে সে নিংইউকে পছন্দ করে কিন্তু প্রকাশ করতে পারে না। ছেলেটি বলে, হয়তো নিংইউ তোমাকে শুধু ভাই হিসেবেই মানে। জিম বলে, তুমি নিজের কাজে মন দাও। হ্যালো এভরিওয়ান, মোস্টে আমার অভিজ্ঞতা আসলেই দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না। ট্রাস্ট মি, এটি আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে মোস্টে রয়েছে দারুণ সব ইন্টারঅ্যাক্টিভ গেম। এখানেই পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সূচক। মোস্টে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজেই লেনদেন করা যায়। সঙ্গে আছে 24/7 কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখার সুযোগও রয়েছে। নিচের প্রোমো কোডটি KSB88 ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার ও ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি। আর এখান থেকে চলে যাও। পরে সিনে নিংইউ জিমকে চেক আপ করানোর জন্য ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর বলে, জিম এখন ঠিক আছে, আগামী 1 বছরের ভিতর ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। নিংইউ ডক্টরকে ধন্যবাদ বলে ওখান থেকে চলে যায়। নিংইউ চলে গেলে আমরা দেখতে পাই এটা সেই ডক্টর যার সাথে গত রাতে জিম কথা বলছিল। ডক্টর জিমকে বলে, তুমি তো অনেক আগেই সুস্থ হয়ে গিয়েছ, তাহলে আমাকে দিয়ে অ্যাক্টিং কেন করাচ্ছ? জিম মুচকি হেসে বলে, যেন আমার সাথে দেখা করতে আসতে থাকে। ওখান থেকে যাওয়ার সময় হঠাৎ নিংইউয়ের কাছে লানের ফোন আসে। লান নিংইউকে বলে, কেউ তোমার কিছু বাজে ছবি অনলাইনে ছড়িয়ে দিয়েছে। এটা শুনে নিংইউ দ্রুত লানের কাছে যেতে থাকে। এটা পিছন থেকে জিম শুনে নেয় আর তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, যত দ্রুত সম্ভব অনলাইন থেকে নিংইউয়ের সব খারাপ ছবি সরিয়ে দাও। বাড়িতে গেলে লান নিংইউকে বলে, তোমার ছবিগুলো অনলাইন থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। যখনই কেউ তোমার ক্ষতি করতে চায়, কেউ একজন তোমাকে প্রোটেক্ট করে নেয়।
জানি না এটা কিভাবে হয়। নিংও বলে, আমিও জানি না এটা কে করে। লান বলে, তোমার ফিল্মের লিড অ্যাক্টর চয়টেক তোমার ভাইয়ের ইউনিভার্সিটিতে অডিশন দিতে গেছে। তুমিও কি ওখানে যেতে চাও? এই সুযোগে তোমার ভাইয়ের সাথেও দেখা করে আসতে পারবে। নিংও বলে, হ্যাঁ আমি যাব ওখানে। এরপর নিংইউ জিমের ইউনিভার্সিটিতে চলে যায়। ওখানে গিয়ে নিংইউ আর চয়টেককে একসাথে দাঁড়িয়ে কথা বলতে দেখে জিম চয়টেকের উপর বাস্কেটবল ছুঁড়ে মারে, যেটা চয়টেক ক্যাচ করে নিতে পারে। চয়টেক জিমের দিকে এগিয়ে যায় আর রেগে গিয়ে বলে, নেক্সট টাইম থেকে দেখে শুনে কাজ করবে। নিংইউ বলে, জিম ও চয়টেক। চয়টেক বলে, তুমি ওকে চেনো? নিংইউ বলে, হ্যাঁ ও আমার ভাই। চয়টেক তখন ওখান থেকে চলে গেলে জিম নিংইউর হাত ধরে বলে, তুমি ওকে কিভাবে চিনো? নিংইউ বলে, আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম, এসে ওর সাথে দেখা হয়ে গেল। ইনভেস্টরদের ব্যাপারে কথা বলছিলাম ওর সাথে। জিম বলে, তুমি কি ওর সাথে রিলেশনে যাওয়ার প্ল্যান করছো? তুমি কারোর সাথে রিলেশনে যাওয়ার জন্য পারমিটেড না, বুঝলে? নিংইউ বলে, তেমন কিছুই না, তুমি এখন ক্লাসে যাও। এরপর জিম ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে জিমের অ্যাসিস্ট্যান্ট ওয়াংকে নিংইউয়ের ডিনার পার্টিতে দেখা যায়। হঠাৎই সে নিংইউয়ের সাথে অসভ্য আচরণ শুরু করলে নিংইউ তার মুখে ড্রিঙ্কস ছুঁড়ে মারে। জিমের অ্যাসিস্ট্যান্ট মিস্টার লি শাওকে বলে নিংইউয়ের মুভির ইনভেস্টমেন্ট উঠিয়ে নেওয়ার জন্য তাকে হুমকি দিতে। মূলত লি শাওই হলো জিম। নিংইউ তার অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে লি শাও হলো শহরের সব থেকে রিচ শাও ফ্যামিলির ছেলে। কিছুক্ষণ পর ওর পেটে ব্যথা শুরু হলে নিংইউ বাইরে আসে। তখন ওখানে জিম চলে আসে। জিম বলে, কি হয়েছে? নিংইউ বলে, তুমি এখানে কি করছো? নিংইউ বলে, আমি তো এখানেই ছিলাম, এখানে পার্ট টাইম জব পেয়েছি, কিন্তু তোমার কি হয়েছে সেটা বলো। নিংইউ বলে, আমি লিসাওর সাথে দেখা করতে চাই, তাকে জানাতে চাই তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার ওয়াং আমার সাথে বেয়াদবি করেছে। এটা শুনে জিম খুবই রেগে যায়। জিম নিংইউকে নিয়ে বাড়িতে চলে যায়। পরদিন নিংইউয়ের মুভির শুটিং চলছিল, যেখানে একটা সিন এমন ছিল যে নিংইউকে একটা মেয়ের হাতে থাপ্পড় খেতে হবে। অন্যদিকে চয়টেক এখানে তার ব্যক্তিগত শত্রুতাকে কাজে লাগিয়ে বারবার এই সিনটার রিটেক নিতে থাকে, অর্থাৎ নিংইউকে বারবার মার খাওয়াতে থাকে। এক পর্যায়ে নিংইউয়ের গালে দাগ হয়ে যায় এবং সে নিচে পড়ে যেতে থাকে। ঠিক তখনই ওখানে জিম এসে তাকে ধরে নেয়। তাকে দেখে নিংইউ বলে, তুমি এখানে কেন এসেছো? জিম বলে, তুমি কি ঠিক আছো? নিংইউ বলে, আমি তোমার বোন, আমার ক্লোজ আসবে না, দূরে থাকো। জিম বলে, এত দূরে থাকার কি আছে? ওরা তোমার সাথে ইচ্ছে করে এমন করছে, আর তুমি সেটা করতে দিচ্ছ? নিংইউ বলে, এটা জাস্ট শুটিং এর একটা পার্ট, তাছাড়া কিছুই না। নিংইউ বলে, এটা আমার জব, আমাকে করতে দাও, চলে যাও এখান থেকে। জিম বলে, ঠিক আছে, যা ইচ্ছা করো। এই বলে সে ওখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর নিংইউকে তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে মেয়েটা তাকে থাপ্পড় মারছিল তাকে এই ফিল্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আর সেটা করেছে লি শাও নিজেই। এটা শুনে নিংইউ শকড হয়ে যায়। সে বুঝতে পারে না এটা কিভাবে সম্ভব হলো। নেক্সট সিনে নিংইউ তার বোন নীরের সাথে দেখা করতে যায়। ওখানে গেলে ওয়েট্রেস তাকে জানায় নীরকে তার বাবা মা ডিনারে নিয়ে গেছে। এরপর নিংইউ তার মায়ের রুমে যায়। ওখানে গিয়ে তার মৃত মায়ের কথাও স্মরণ করতে থাকে। হঠাৎই রুমের এক কোণে থাকা একটা সুটকেসের দিকে তার নজর যায়। হাউসকিপার এসে জানায় ওটা নীরের ম্যামের। স্যার ওনাকে এখানে থাকার পারমিশন দিয়ে দিয়েছেন। রেগে গিয়ে নিংইউ সুটকেসটাকে নিচে ফেলে দেয়। তখন ওখানে নীর চলে আসে। নীর বলে, কি করছো তুমি? তোমার গায়ে লাগলে কি হতো? নিংইউ নিচে গিয়ে বলে, দ্বিতীয়বার আমার মায়ের রুমে যাওয়ার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। তখন ওখানে নিংইউয়ের বাবা আর সৎমা চলে আসে। নিংইউ তার বাবাকে বলে, তোমার সাহস কিভাবে হয় ওকে আমার মায়ের রুমে থাকতে পারমিশন দেওয়ার? সন্ধ্যায় নিংইউ তার অ্যাসিস্ট্যান্টের সাথে বসে ড্রিঙ্কস করছিল আর তার দুঃখের কথা শেয়ার করছিল। নিংইউয়ের অ্যাসিস্ট্যান্ট ওয়াশরুমে গেলে ওখানে চয়টেক চলে আসে। সে নিংইউয়ের পাশে বসে ড্রিঙ্কস করতে থাকে আর নিংইউয়ের ক্লোজ হয়। তখন ওখানে জিম চলে আসে। সে চয়টেককে ওখান থেকে চলে যেতে বলে। চয়টেক ওখান থেকে চলে যায়। নিংইউ জিমকে বলে, তুমি এখানে কিভাবে এলে?
জিম বলে, আমি এখানে পার্ট টাইম জব করি। নিংইউ বলে, আমি তোমাকে যা পকেট মানি দেই তাতে কি তোমার হয় না? এত পার্ট টাইম জব কেন করো? জিম বলে, আমি সারা জীবন তোমার উপর নির্ভর করে থাকতে চাই না। এমনিতেও আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। নিংইউ বলে, তোমাকে আমার এক পুরনো ফ্রেন্ডের মতো লাগে। জিম নিংইউয়ের তখন হাত ধরে। নিংইউ বলে, এটা কি করছো? নিংইউ মনে মনে ভাবে, এটা ঠিক হচ্ছে না। এরপর জিম নিংইউয়ের কাছে এসে তাকে কিস করার চেষ্টা করে। নিংইউ তখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর লান এসে নিংইউকে বাড়িতে নিয়ে যায়। নেক্সট সিনে নিংইউয়ের কাছে জিমের বাবা যায় আর টাকা ডিমান্ড করে। লান নিংইউকে বলে, আপনি যে ওনার ছেলেকে এত বছর ধরে পালন করেছেন, এটাই কি বেশি না? এখন আবার নতুন করে ওনাকেও? নিংইউ বলে, কত টাকা চান আপনি? জিমের বাবা বলে, 50 মিলিয়ন। এটা শুনে লান খুবই রেগে যায়। নিংইউ বলে, ঠিক আছে, আমি আপনাকে টাকা দিতে পারি, তবে আপনি আর কখনো জিমের লাইফে ব্যাক করতে পারবেন না। জিমের বাবা এতে রাজি হয় না। নিংইউ এটা করতে চাচ্ছিল কারণ জিমের বাবা ভালো লোক ছিল না। তার কারণে জিমের মা মারা গেছে, আর নিংইউ চায় না জিমেরও কোনো ক্ষতি হোক। কিছুক্ষণ পর জিমের বাবা 100 মিলিয়ন দাবি করে এটার বিনিময়ে। কিন্তু যখনই নিংইউ তাকে কন্ট্রাক্টে সাইন করতে বলে, তখন সে ওখান থেকে উঠে চলে যেতে থাকে। নিংইউ তখন তাকে একটা রেকর্ডিং শোনায়, যেখানে তার সব কথা রেকর্ড করা হয়েছিল, যেটার ভয়ে জিমের বাবা কন্ট্রাক্টে সাইন করে ওখান থেকে চলে যায়। এরপর জিমের বাবা যখন ওখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সে জিমকে একটা লাক্সারিয়াস গাড়ি থেকে বের হতে দেখে। সে জিমের কাছে গিয়ে নিংইউয়ের নামে বানিয়ে বানিয়ে বলতে থাকে আর তাকে হেল্প করতে বলে। তখন জিম রেগে গিয়ে তার বাবার গলা চেপে ধরে বলে, যেদিন তুমি আমার মাকে মেরে ফেলেছ, সেদিন থেকেই তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। তুমি আমার বাবা নও। জিমের বাবা বলে, নিংইউ যদি তোমাকে এমনভাবে দেখে তাহলেও কি ভাববে? এটা শুনে জিম তাকে ছেড়ে দেয়। জিমের থেকে বেঁচে তার বাবা ছুটতে থাকে, আর তখনই একটা গাড়ির সাথে ধাক্কা লেগে তার স্পট ডেথ হয়ে যায়। পরের সিনে আমরা জিমকে একটা রুমে শুয়ে কাঁদতে দেখতে পাই। তখন ওখানে নিংইউ আসে। সে জিমকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? নিংইউ দেখে জিমের জ্বর এসেছে। সে জিমের গায়ের উপর কোট খুলে দেয়। এরপর সে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। পুরো ঘর খালি দেখে নিংইউ পাশের একটা রুম থেকে কিছু জিনিস নিয়ে নেয়, সাথে একটা ললিপপও নেয়। এখানে তার অতীতের কথা মনে পড়তে থাকে। যখন নিংইউ জিমকে অ্যাডপ্ট করেছিল, তখন সে জিমকে ললিপপ দিয়েছিল, যেটা পেয়ে জিম বলেছিল আমার মা আমাকে ললিপপ কিনে দিত। এরপর নিংইউ যখন ওখানে ফেরে, তখন দেখে জিম উঠে পড়েছে। নিংইউ বলে, তুমি উঠো না, তোমার গায়ে এখনো অনেক জ্বর। তখন জিম বলে, তুমি এখানে কি করছো? নিংইউ বলে, আমি তোমাকে এখানেই দেখতে এসেছিলাম। জিম বলে, তুমি তো বলেছিলে তুমি আমাকে দেখতে চাও না, এত কেয়ার করার কি দরকার? জিম উঠে যেতে থাকলে নিংইউ দৌড়ে তার কাছে যায় আর বলে, আমি সত্যি তোমার কেয়ার করি, না করলে তোমাকে আমার কাছে কেন রাখতাম? জিম বলে, তুমি অনেক লেট করে ফেলেছ, আমি তোমাকে চান্স দিয়েছিলাম। নিংইউ বলে, তুমি কি বলতে চাচ্ছ? আমার কাছে তোমার খুশির চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। এটা শুনেই জিম পিছনে ঘুরে নিংইউকে হাঁক করে আর বলে, যতদিন না অবধি আমি মরে যাচ্ছি, আমি তোমার থেকে দূরে যেতে পারবো না। পরের সিনে আমরা একটা শো দেখতে পাই, যেখানে এই শো এর হোস্ট ওখানে থাকা 3জন সেলিব্রিটিকে ওয়েলকাম জানাচ্ছিল। তাদের মধ্যে একজন ছিল মিংইউ, অন্যজন ছিল চয়টেক, আর তৃতীয়জন ছিল মিন। এরপর হোস্ট আরেকজনের নাম নেয়, আর সে হলো জিম। তাকে দেখে মিন বলে, ও কত হ্যান্ডসাম, ওকে আপনি কোথায় পেলেন? নিংইউ জিমকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? জিম বলে, পার্ট টাইম জব করছি। তখন মিন নিংইউকে জিজ্ঞেস করে, তুমি জিমকে চিনো? নিংইউ বলে, ও সেই যার কথা আমি তোমাকে বলেছিলাম। মিন বলে, ছেলেটা অনেক হ্যান্ডসাম, তোমার ওকে পছন্দ হয় না? নিংইউ বলে, শাট আপ, ফালতু কথা বলো না। শোয়ের হোস্ট বলে, এখন আমরা একটা ছোট্ট ব্রেক নিব, এরপর রেকর্ডিং স্টার্ট করব। শো শেষ হতেই অ্যানাউন্স করা হয়, যেখানে জিম আর নিংইউ জিতে যায়। গিফট হিসেবে তাদেরকে ব্রেসলেট দেওয়া হয়। জিম বলে, তুমি আমাকে ব্রেসলেটটা পরিয়ে কেন দিচ্ছ না? নিংইউ বলে, তুমি নিজে কেন পরছো না? জিম বলে, না, তুমি পরিয়ে দিবে, ভালো লাগবে, কারণ আমরা দুজনই জিতেছি, আমরা একে অপরকে পরিয়ে দেই।
নিংইউ এতে রাজি হয়ে যায় আর জিমকে ব্রেসলেটটা পরিয়ে দেয়। জিমও তখন নিংইউকে ব্রেসলেটটা পরিয়ে দেয়। পরের সিনে নিংইউ যখন তার রুমে যাচ্ছিল, জিম তখন ওখানে তার জন্য গোলাপ নিয়ে আসে। নিংইউ ফুলটা নিয়ে নেয় আর তাকে থ্যাঙ্কস বলে। জিম বলে, আমি তোমাকে রোজ দিয়েছি, তোমার কি আমাকে কিছু দেওয়া উচিত না? নিংইউ বলে, তুমি কি বলতে চাচ্ছ? জিম নিংইউয়ের কাছে আসতে থাকে আর ওকে রুমের ভেতর নিয়ে যায়। জিম বলে, তুমি সব সময় আমার চোখে চোখ রেখে আমাকে দেখো কেন? নিংইউ তখন জিমের গলা শক্ত করে চেপে ধরলে জিম বলে, ঠিক আছে, তুমি আমাকে যখন ইচ্ছা তখন সেভাবেই দেখতে পারো। নিংইউ বলে, এসব কি করছো? হঠাৎ নিংইউয়ের কাছে তার বাবার ফোন আসে। সে নিংইউকে বলে, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার আর তোমার বোনের জন্মদিন একসাথে সেলিব্রেট করব, তাই ওই দিন পার্টিতে চলে এসো। নিংইউ বলে, আজ অবধি তো এমন কখনো হয়নি, এবার করে শুধু শুধু লোক দেখানোর কি দরকার? নিংইউয়ের বাবা বলে, এত বছর আমি অনেক ব্যস্ত ছিলাম, এবছর যেহেতু চলে এসেছি তাই চাচ্ছিলাম তোমাদের বার্থডে একসাথেই পালন করি, আর তাছাড়া তোমাদের জন্মদিন তো একই দিনে। নিংইউ বলে, ঠিক আছে, আমি চলে আসব। ফোন রেখে দিলে জিম জিজ্ঞেস করে, কে ছিল? নিংইউ বলে, আমার বাবা, সে আমাকে আমার বার্থডেতে ইনভাইট করলো। এরপর রাতে নিংইউয়ের বাড়িতে একটা মহিলা আসে। সে নিংইউয়ের নামে আসা একটা কুরিয়ার দিতে এসেছিল। নিংইউ বক্সটা খুলেই সেখানে একটা সুন্দর ড্রেস দেখতে পায়, সাথে সেখানে নোটও ছিল যেটা জিম লিখেছিল। নোটে লেখা ছিল, এই ড্রেসটা তোমার বার্থডে পার্টির জন্য, ওখানে এটা পরে যেও। নিংইউ এটা দেখে স্মাইল করে। পরদিন নিংইউ যখনই পার্টিতে আসে, সবাই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রত্যেকেই তার সৌন্দর্যের প্রশংসা করছিল। নীর এসব দেখে জেলাস ফিল করতে থাকে আর অনেক রেগে যায়, কারণ ওরা নিংইউয়ের ড্রেস প্রায় সেম ছিল। নীর নিংইউয়ের কাছে গিয়ে বলে, তুমি ইচ্ছে করে আমার মতো সেম ড্রেস পরেছ, তাই না? নিংইউ বলে, এটা জাস্ট একটা কোইন্সিডেন্ট, আমি জানতাম না যে তুমি আজ কোন ড্রেস পরতে চলেছ। এরপর নিংইউয়ের বাবা তাকে বলে, তুমি আজ এত বড় ইভেন্টে সেম ড্রেস কেন পরেছ? নিংইউ বলে, আমি রিয়েল ড্রেস পরেছি, কোনো কপি ভার্সন পরিনি, বরং ফেক ড্রেস যে পরেছে লজ্জা তার করা উচিত, আমাকে কেন বলছো? এই বলে নিংইউ ওখান থেকে চলে যেতে থাকে। তখন নিংইউয়ের সৎ মা নিংইউয়ের বাবাকে বলে, দ্রুত ওর ওয়েডিং অ্যানাউন্স করো। নিংইউয়ের বাবা স্টেজে গিয়ে অ্যানাউন্স করে এবং বলে সে তার বড় মেয়ে নিংইউয়ের বিয়ে 1 মাস পর মিস্টার শাওয়ের সাথে ঠিক করেছে। এটা শুনে নিংইউ বলে, এটা আমার ইচ্ছের বিরুদ্ধে করা হচ্ছে, আমি ওই ছেলেকে পছন্দ করিনি যার কথা আমার বাবা বলছেন। নিংইউয়ের কথা শুনে ওখানে থাকা সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলতে শুরু করে। তখন ওখানে জিম চলে আসে আর বলে, আমিও এটা এগ্রি করছি না। এরপর জিং নিংইউকে নিয়ে ওখান থেকে চলে যায়। বাইরে গিয়ে নিংইউ জিমকে বলে, তুমি এখানে কেন এসেছো? জিম বলে, আজ তোমার বার্থডে, তাই আমি তোমার সাথে দেখা করতে এখানে এসেছিলাম। তবে হ্যাঁ, ড্রেসটাতে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। নিংইউ বলে, তুমি কিভাবে জানলে যে এই ড্রেসটা আজ নীর পরতে চলেছে? জিম বলে, আমি জানতাম না, আমি তো জাস্ট এটা ভেবেছিলাম যে এই ড্রেসটাই তোমাকে অনেক ভালো মানাবে। এরপর নিংইউ জিজ্ঞেস করে, তুমি এই ড্রেসটা কোথা থেকে কিনেছ? এত টাকা তোমার কাছে কিভাবে এলো? এটা তো অনেক দামি ড্রেস। জিম বলে, এটা আমি আমার পকেট মানি আর সব পার্ট টাইম জব থেকে জমানো টাকা একসাথে করে নিয়েছি। নেক্সট সিনে একটা শো এর পার্ট হিসেবে নিংইউ আর জয়টেক একটা জঙ্গলে ট্রেকিং করতে যায়। এরপর তারা একটা লোককে পিছু করতে থাকে। তাকে পিছু করতে করতে তারা একটা জায়গায় এসে পৌঁছায়। নিংইউ বলে, আমাদের পিছনে তো ক্যামেরাম্যানই নেই। তখন তারা দুজন রিয়েলাইজ করে তারা ভুল রাস্তায় চলে এসেছে। তারা সঠিক রাস্তা খুঁজতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎই তারা একটা গর্তে পড়ে যায়। অন্যদিকে জিম আর শোয়ের হোস্টকে একসাথে দেখা যায়। হঠাৎ তারা লাইভ কলের মাধ্যমে জানতে পারে নিংইউ আর জয়টেকের লোকেশন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের জিপিএস চলছে না। এটা শুনে জিম খুবই চিন্তায় পড়ে যায় এবং ছুটতে ছুটতে জঙ্গলে চলে যায়। হোস্ট মানা করা সত্ত্বেও জিম সেখানে চলে যায় এবং ওদেরকে খুঁজতে থাকে। নিংইউকে খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে যায়, তবুও জিম তাকে খুঁজে পায় না।
ওদিকে অজ্ঞান অবস্থায় জয়টেক নিংইউকে কিস করার চেষ্টা করে। আর ঠিক তখনই নিংইউয়ের ফোনে জিমের ফোন আসে। কিছুক্ষণের মধ্যেই জিম তাদের কাছে পৌঁছে যায়। নিংইউ আর জয়টেককে ক্লোজ অবস্থায় দেখে জিম খুবই রেগে যায় আর জয়টেককে অনেক মারে। এরপর জিম বলে, জীবিত বাঁচতে চাইলে এখনই এখান থেকে চলে যাও। জয়টেক তো ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর জিম নিংইউকে হসপিটালে নিয়ে যায়। জ্ঞান ফিরতেই জিম ওকে পানি দেয় আর বলে, আজ থেকে তুমি কোনো শোতে পার্টিসিপেট করবে না। নিংইউ বলে, টাকা ইনকাম কি খারাপ নাকি? জিম বলে, ওটার চিন্তা তোমাকে করতে হবে না, আমি দেখে নিব। নিংইউ এটা শুনে হাসতে থাকে আর বলে, তুমি এখনো ভার্সিটি স্টুডেন্ট আর তোমার সব খরচ আমিই চালাই, তাহলে তুমি সবকিছু কিভাবে ম্যানেজ করবে? জিম বলে, সেটা নিয়ে তোমার না ভাবলেও চলবে, আমি ঠিকই ম্যানেজ করতে পারবো, কিন্তু তাও তুমি এসব শো করতে পারবে না। এরপর জিম নিংইউকে হাঁক করে বলে, সিস্টার, তুমি কি আমাকে পছন্দ করো না? নিংইউ বলে, আমাকে সিস্টার বলো না। জিম শকড হয়ে বলে, তাহলে কি বলবো? নিংইউ বলে, তুমি আমাকে পছন্দ করো তাই না? ঠিক আছে, আগামী 1 মাস এখানকার মতোই আমাকে ফলো করতে থাকো, দেখি তুমি আমাকে কতটা পছন্দ করো। জিম বলে, পছন্দ করলে সরাসরি বলে দাও, এসব করার কি দরকার? নিংইউ বলে, এসব তুমি স্টার্ট করেছিলে, তা এখন তোমাকেই ফুল এফোর্ট দিতে হবে। তবে চিন্তা করো না, এবার আমিও তোমাকে হেল্প করব। এই বলেই নিংইউ জিমের গালে কিস করে দেয়। জিম নিংইউয়ের ক্লোজ হতে থাকে তাকে লিপ কিস করার জন্য, কিন্তু নিংইউ তাকে দূরে সরিয়ে দিয়ে বলে, এত ব্যস্ততা কিসের? আমি যখন তোমাকে হ্যাক করে দিব তখন তোমার কাছে অনেক চান্স থাকবে। জিম বলে, এবার যদি তুমি আমাকে মিথ্যা বলো তাহলে তার ফল কিন্তু ভালো হবে না, জোর করে তুলে নিয়ে যাব তোমাকে। এরপর নিংইউয়ের কাছে তার অ্যাসিস্ট্যান্টের ফোন এলে জিম ওখান থেকে বাইরে চলে যায়। বাইরে গিয়ে সে তার নতুন অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, জয়টেককে গায়েব করে দাও। নেক্সট সিনে জিম নিংইউয়ের ভ্যানিটি ভ্যানে উঠে যায় এবং পিছন থেকে নিংইউয়ের মুখ চেপে তার ক্লোজ হতে থাকে। নিংইউ জিমকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? জিম বলে, অনেকদিন থেকে তোমার উপর একটা বিষয়ে আমি অসন্তুষ্ট। জিম বলে, কেন, আমি আবার কি করলাম? নিংইউ বলে, আমি তোমাকে একটা ছবি পাঠিয়েছিলাম, তুমি এখনো ওটা রিপ্লে করনি। জিম বলে, ও আচ্ছা, ওটা তোমার ছবি ছিল? নিংইউ বলে, হ্যাঁ, তাও এই ড্রেসটা পরে কেমন লাগছিল সেটা জানার জন্যই পাঠিয়েছিলাম। পরের সিনে জিম আর নিংইউকে একটা ডিনার পার্টিতে দেখা যায়, যেখানে নিংইউ শাওটিংকে দেখতে পায়, অর্থাৎ যার সাথে নিংইউয়ের বাবা তার বিয়ে ঠিক করেছে। নিংইউ ওয়াশরুমে গেলে শাওটিং জিমকে বলে, আমার সাথে নিংইউয়ের বিয়ে ঠিক হয়েছে, মানে সম্পর্কে ও তোমার ভাবি হবে, তাই ওর থেকে দূরে থাকো। এটা শুনে জিম রাগ করে ওখান থেকে চলে যায়। বাড়ি ফিরে জিম যখন ড্রেস চেঞ্জ করছিল তখন ওখানে নিংইউ চলে আসে। সে জিমের পিঠে ওই কাটা দাগটা দেখতে পায়, যেটা সেই লোকের পিঠে ছিল যে নিংইউয়ের সাথে নাইট স্পেন্ড করেছিল। এটা দেখে নিংইউ ওখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার সময় লিফটের সামনে নিংইউয়ের সাথে ইংয়ের ধাক্কা লাগে, কিন্তু নিংইউ সেদিকে খেয়াল না করে ওখান থেকে চলে যায়। পরের সিনে নিংইউয়ের সাথে জিম দেখা করে। নিংইউ বলে, তাহলে তুমি ওই রাতে আমার সাথে ছিলে? নেশাগ্রস্ত থাকায় আমার সেদিনের কথা কিছুই মনে নেই। জিম বলে, হ্যাঁ, আমিই ছিলাম। এ কথা শুনে নিংইউ ওকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে, আজ থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, সব শেষ। এই বলে নিংইউ ওখান থেকে চলে যায়। বাড়ি ফিরে নিংইউ ড্রিঙ্ক করতে থাকে। লান এসে বলে, আপনি কি আদৌ শিওর ওই রাতে জিমি ছিল আপনার সাথে? নিংইউ বলে, হ্যাঁ, ওই ছিল। ও 2 বছর ধরে আমার সাথে গরিব হওয়ার নাটক করে যাচ্ছে, কিন্তু আসলে এমনটা নয়, ও আমাকে বোকা বানিয়েছে। লান বলে, তার মানে এতদিন যে আপনাকে অনলাইনে প্রোটেক্ট করতো সে জিমি ছিল, এটা তো খারাপ না। নিংইউ বলে, সে ওর ফ্যামিলি এবং নিজের পাওয়ারের জোরে এসব করেছে, তাছাড়া সে আমাকে মিথ্যা বলেছে। আমি সবসময় ওকে ভরসা করেছি, কখনো জাজ করার প্রয়োজন বোধ মনে করিনি। নেক্সট সিনে জিম নিংইউয়ের কাছে এলে নিংইউ বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমার সাথে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। তুমি এখানে কেন এসেছো? জিম বলে, আমি তো কোনো খারাপ কাজ করিনি, তুমি ওই দিন নেশাগ্রস্ত ছিলে।
এবং আমাকে ফোর্স করেছিলে এসব করার জন্য। নিংইউ বলে আমাকে হসপিটালেও তো নিয়ে যেতে পারতে। জিম বলে আমি তোমাকে নিয়েই যাচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে যেতে দাওনি। কিছুক্ষণ পর আমরা একটা ডিনার পার্টিতে নিংইউকে দেখতে পাই। তখন ওখানে জিম চলে আসে। তাকে দেখে একজন বলে, মিস্টার শাও, আপনাকে ওয়েলকাম। সে সবার সাথে জিমকে তাদের মুভির সব থেকে বড় ইনভেস্টর হিসেবে পরিচয় করায়। জিম বলে গেট আউট। এটা শুনে সবাই ওখান থেকে বাইরে চলে যায়। জিম তখন নিংইউকে হাক করে দেয় আর বলে, এতদিন ধরে তুমি আমাকে কেন ইগনোর করছো? প্লিজ আমার সাথে এমন করো না। নিংইউ বলে, আমার সামনে এসে আমার সাথে কথা বলতে লজ্জা করছে না? এরপর জিম নিংইউকে অনেক বোঝানোর চেষ্টা করে। জিম নিংইউয়ের সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা অবধিও চায়। নিংইউকে জড়িয়ে ধরে জিম সরি বলে, কিন্তু নিংইউ কোনোভাবেই মানে না আর বলে, আমি তোমার মুখও দেখতে চাই না, চলে যাও এখান থেকে। এরপর জিম ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে যখন নিংইউ তার বাড়িতে সোফায় বসেছিল, তখন কেউ দরজায় নক করে। দরজা খুলে নিংইউ সেখানে জিমকে দেখতে পায়। সে দেখে জিম রক্তাক্ত অবস্থায় সেখানে দাঁড়িয়ে আছে। নিংইউ জিমকে ভেতরে নিয়ে আসে। জিম নিংইউকে ডক্টর ডাকতে বলে। নিংইউ দ্রুত ডক্টরকে ফোন করে। নিংইউ অনেক ভয় পেয়ে গিয়েছিল। এরপর ডক্টর এসে জিমের পেট থেকে গুলি বের করে আর বলে ওর কন্ডিশন এখন ক্রিটিক্যাল, তবে চিন্তা নেই, ও ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর জিমের জ্ঞান ফিরলে জিম নিংইউকে জড়িয়ে ধরে। নিংইউ তাকে সরানোর চেষ্টা করলে জিম বলে, কিছুক্ষণ এভাবে থাকতে দাও প্লিজ। পরের সিনে দেখা যায় জিম নিংইউয়ের জন্য একটা সুন্দর ডেকোরেশন করে। পুরো গার্ডেন গোলাপে ভরিয়ে দেয় এবং নিংইউকে রিং পরিয়ে দেয়, যেটা দেখে নিংইউ অনেক খুশি হয়। এরপর সবাইকে ডিনার টেবিলে বিজনেস মিটিং করতে দেখা যায়, যেখানে শাওটিং, জিম, নিংইউ আর ইং ছিল। মিটিং শেষে বাড়ি ফেরার সময় নিংইউ ইংকে বলে, আমি তোমাকে তোমার বাড়িতে ড্রপ করে দিচ্ছি। তখন শাওটিং বলে, আমি ওকে ড্রপ করে দিচ্ছি। নিংইউ ইংকে বলে, আচ্ছা ঠিক আছে, ওর সাথেই যাও, তবে গিয়ে আমাকে একটা কল করে দিও। পরদিন নিংইউ দেখে ইং অনেক টেনশনে আছে। নিংইউ ইংকে বলে, কি হয়েছে তোমার? ইং বলে, আমাকে হসপিটালে যেতে হবে। এরপর হসপিটালে গিয়ে নিংইউ দেখে ওখানে ইং এর একটা বাচ্চা পেশেন্ট রয়েছে, যাকে দেখে নিংইউ বলে, তোমার বেবিও আছে? ইং বলে, হ্যাঁ। এসব কথা দূর থেকে শাউটিং শুনে নেয়। সে তার অ্যাসিস্ট্যান্টকে এ বিষয়ে ইনভেস্টিগেশন করতে বলে। নেক্সট সিনে শাউটিং এর অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় ইং এর বেবির উপর অ্যাটাকের পিছনে শাও বেজিনের হাত রয়েছে। এটা শুনে শাউটিং কিছুটা ভয় পেয়ে যায়। সে বলে, সবই আমার কারণে হয়েছে, আমি নিংইউকে বিয়ে করে নিব, যেন শাও বেজিনের নজর ইংয়ের উপর থেকে নিংইউয়ের উপর চলে যায়। এতে ইং সেফ থাকবে। নিংইউ তার মায়ের মৃত্যুর কারণ জানার জন্য ইনভেস্টিগেশন শুরু করে। শাউটিং যখন কথা জানতে পারে, তখন সে নিংইউকে এমন কিছু রেকর্ডিং শোনায়, যেগুলো শুনে নিংইউয়ের মনে হয় তার মায়ের মৃত্যুর সাথে জিমের মাও ইনভলভ। এরপর শাউটিং নিংইউকে বলে, যদি তুমি তোমার মায়ের সেলফোন চাও তাহলে তুমি আরো কিছু প্রমাণ পাবে। এটা নিতে হলে তোমাকে আমার সাথে বিয়ে করতে হবে। নিংইউ বলে, ঠিক আছে, তবে জিমের কোনো ক্ষতি হওয়া যাবে না, আমি তোমার শর্তে রাজি আছি। পরে ছিঁড়ে নিংইউ জিমকে ফোন করে জানাই, আমি তোমার সাথে ব্রেকআপ করছি। এটা শুনে জিম খুবই রেগে যায় আর বলে, এসব তুমি কি বলছো? নিংইউ বলে, আমি তোমার সাথে চিট করছিলাম, তোমার ইমোশন নিয়ে খেলছিলাম। জিম বলে, সব মিথ্যা, মিথ্যা বলছো তুমি। নিংইউ আর কিছু না বলেই ফোনটা কেটে দেয়। নেক্সট সিনে নিংইউ ওয়েডিং ড্রেস পরে রেডি হয়ে থাকে। তখন ইং তার কাছে ছুটতে ছুটতে এসে বলে, নিংইউ ম্যাম, প্লিজ এই বিয়েটা আপনি করবেন না, তে আপনার লাইফ রিস্ক আছে। নিংইউ বলে, শাউটিং এর কাছে আমার এমন কিছু রয়েছে যেটা আমাকে অবশ্যই পেতে হবে, আর তার জন্য ওকে বিয়ে করতে হচ্ছে, এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। এরপর ওখানে শাউটিং চলে এলে ইং ওখান থেকে চলে যায়। শাউটিং নিংইউকে তার মায়ের ফোনটা দিয়ে দেয়। নিংইউ ওখানে থাকা সব রেকর্ডিংগুলো শুনে কাঁদছিল। নিংইউ বুঝতে পারে তার মায়ের মৃত্যুর পিছনে জিমের মা দায়ী নয়,
এরপর তারা ওয়েডিং প্লেসে চলে যায় বিয়ে করার জন্য। আর ঠিক তখনই ওখানে জিম চলে আসে। জিম নিংইউকে কোলে তুলে নিয়ে ওখান থেকে যেতে থাকে আর বলে, পাগল হয়ে গেছো তুমি? এই বিয়েতে তোমার লাইফ রিস্ক আছে। নিংইউ বলে, আমার জীবন নিয়ে আমার কোনো ভয় নেই। আমি শুধু আমার মায়ের মৃত্যুর কারণ জানতে চাই, যেটা আমার মায়ের ফোন থেকে জানা যাবে, আর সেটা আছে শাউটিং এর কাছে। বাড়ি ফিরে নিংইউ তার মায়ের নেকলেসটা দেখতে পায়, যেখানে একটা নাম লেখা ছিল। নিংইউ ওটা ইনভেস্টিগেশনের জন্য দিতে যাচ্ছিল। তখন ওখানে জিম চলে আসে। জিম নিংইউকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? নিংইউ বলে, ইনভেস্টিগেশন করতে। জিম নিংইউকে একটা ফাইল দিয়ে বলে, তুমি যা যা চাও সবকিছু এই ফাইলে আছে, শুধু সাহস করে সবটা চেক করে নাও। নিংইউ প্রুফগুলো দেখে তো শকড হয়ে যায়। নিংইউ জানতে পারে তার সৎ মা আর তার মেয়ে নির তার মাকে কিডন্যাপ করিয়ে খুন করিয়েছিল। এরপর নিংইউ জানতে পারে ছোটবেলায় সে যখন কিডন্যাপড হয়েছিল, তখন তাকে যে প্রতিদিন ব্রেড দিত সে আর কেউ নয় বরং জিমই ছিল। সবকিছু জানতে পেরে নিংইউয়ের চোখে পানি চলে আসে। সে জিমকে হাঁক করে নেয়। এরপর নিংইউ জিমের সাথে তার সৎ মায়ের বাড়িতে যায়। ওখানে গিয়ে নিংইউ তাদেরকে থাপ্পড় মারে আর প্রমাণ দেখিয়ে বলে, সব সত্যিটা সামনে চলে এসেছে। এবার বাকি জীবন তোমাদেরকে জেলেই কাটাতে হবে। ওখান থেকে ফিরে তারা চলে যায় নিংইউয়ের মায়ের ছবির সামনে। ক্যান্ডেল জ্বালিয়ে নিংইউ বলে, আমরা তোমাকে জাস্টিস পাইয়ে দিয়েছি। লাস্ট সিনে নিংইউ আর জিম বিয়ে করে নেয়। আর এর মাধ্যমে এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।